তোমাদের কারেন্ট আছে তো সবার? নাই স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা। স্যার আমার বাসাও নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম যে আমার বাসায় কারেন্ট নেই, আমার ফোনও জানি না কতটুকু সম্ভব ক্লাস নেওয়া। দেখি যতটুকু নেওয়া সম্ভব ক্লাস নেই, চার্জ যতটুকু থাকে। আমাদের ম্যাথগুলো কিন্তু ফুললি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমরা হচ্ছে আজকে থিওরিটিক্যাল জিনিস শুরু হবে। ওকে, আজকে আমাদের হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস নিয়ে লেখাপড়া। দেখো, আদর্শ গ্যাসের হচ্ছে আমাদের আদর্শ গ্যাস তখনই হবে যখন পিবি ইকুয়াল টু এনআইটি সমীকরণটা মেনে চলবে। সমীকরণ মেনে চলে। তাহলে দেখো, আদর্শ গ্যাসের হচ্ছে প্রধান কন্ডিশন হচ্ছে পিবি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা মেনে চলবে। দ্যাট মিন্স বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটা সূত্রের সমন্বয় হয়েছিল পিবি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা। তাহলে আদর্শ গ্যাস হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র অ্যাট এ টাইম মেনে চলবে। ঠিক আছে, এটাই হচ্ছে আদর্শ গ্যাসের কনসেপ্ট। আর বাস্তব গ্যাস হচ্ছে এই সমীকরণটা মানবে না। পিবি ইকুয়াল টু এনআইটি সমীকরণ মেনে চলে না। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণের ক্ষেত্রে। এখন দেখো, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস মিলে একটা হচ্ছে গিয়ে গ্রাফ তৈরি করা হয়েছে। এটাকে অ্যামাগাচ বক্ররেখা বলা হয়। এটা একটু ভালো করে বুঝতে হবে। 3 মার্কের কোশ্চেনে অনেক সময় এই অ্যামাগা চক্রটা ব্যাখ্যা করতে বলা হয় বা অ্যামাগা বক্ররেখাগুলো ব্যাখ্যা করতে বলা হয়। তাহলে দেখো, আমাদের এই জিনিসটা একটু জানতে হবে। জেট, জেট হচ্ছে সংকোচনশীল ধ্রুবক। সংকোচনশীল ধ্রুবক। ঠিক আছে, জেটের মান যখন অন হবে তখন তাকে আমরা আদর্শ গ্যাস বলবো। আর জেট গ্রেটার দ্যান অন অথবা জেট লেস দ্যান অন যদি হয় তখন সেটা হবে বাস্তব গ্যাস। দ্যাট মিন্স জেট হচ্ছে সংকোচনশীল ধ্রুবক বলা হয় জেটকে। জেটের মান যদি তোমার একদম এক্সাক্ট 1 আসে তখন সেটা হবে আদর্শ গ্যাস। আর জেটের মান যদি 1-এর থেকে বড়, মানে 1 পয়েন্ট সামথিং বা 2, 3 যাই আসুক না কেন, তখন তাকে আমরা বাস্তব গ্যাস বলবো। অথবা জেটের মান হচ্ছে গিয়ে 1-এর থেকে যদি ছোটও হয়, যে ধরো পয়েন্ট সামথিং, হ্যাঁ, 0.1, 0.2, 0.5 বা এরকম, সহজ কথায় 1-এর তুলনায় ছোট হতে হবে। যদি ছোট হয় তখন তাকে আমরা বাস্তব গ্যাস বলবো। এখন জেটটা কি? জেট হচ্ছে সংকোচনশীল ধ্রুবক। জেট আমরা কিভাবে ক্যালকুলেশন করে পাবো? জেট ইকুয়াল টু হচ্ছে পিবি ডিভাইডেড বাই আর টি। জেট নির্ণয়ের সূত্রটা হচ্ছে পিবি ডিভাইডেড বাই আর টি। তার মানে একটা গ্যাসের আয়তন এবং চাপের গুণফলকে মোলার গ্যাস দ্রবক এবং টেম্পারেচারের গুণফল দিয়ে যদি ভাগ করি, ভাগ করে যদি আমরা জেটের মান অন যখন পাবো তখনই সেটা আদর্শ গ্যাস হবে, আদারওয়াইজ সেটা বাস্তব গ্যাস হবে। আসলে প্রকৃতিতে, মানে প্রকৃতপক্ষে কোনো বাস্তব গ্যাস পাওয়া যায় না, সকল গ্যাসই হচ্ছে আদর্শ গ্যাস। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যদি গ্রাফটা তৈরি করি, এখানে দেখো এরকম আমরা রেখা আঁকলাম একটা। এখানে জেটের মানটা অন ধরা হয়েছে। তার মানে এই যে রেখাটা, এই রেখাটা কি আদর্শ গ্যাসকে নির্দেশ করে। ঠিক আছে, এই গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাসকে নির্দেশ করবে। এরপরে দেখো, যদি এরকম, যদি এরকম দেখো উপরমুখী হয়ে যায়, আবার এর থেকে একটু নিম্নমুখী হয়েও যেতে পারে। আবার দেখো জেটের মান একটু কমে তারপরে উপরে উঠতে পারে, জেটের মানটা আরও কমে এভাবে উপরে উঠতে পারে। এখন দেখো, এখানে হচ্ছে যে তিনটা গ্যাসকে, চারটা গ্যাসকে আমরা নির্দেশ করতেছি। এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন, এই গ্যাসটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে নাইট্রোজেন এবং এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন খেয়াল করো ভালো করে, হাইড্রোজেন,
হাইড্রোজেনের ভর যদি ক্যালকুলেশন করো তাহলে হাইড্রোজেনের ভর হয় 2, হিলিয়ামের ভর আমরা জানি কত 4। এরপর দেখো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন হচ্ছে কত 14 × 2 ইকুয়াল টু হচ্ছে 28। তারপর আছে কার্বন ডাই অক্সাইড 12 প্লাস হচ্ছে 16 × 2 ইকুয়াল টু কত হবে 44 হবে। এদের আণবিক ভরগুলো ক্যালকুলেশন করেছি। যখন পারমাণবিক ভর বা আণবিক ভরটা খুবই কম হয়, যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম, এদের জন্য পারমাণবিক ভর, এই হিলিয়ামের পারমাণবিক ভর, হাইড্রোজেন এটা একটা অণু, তার মানে এর আণবিক ভর খুবই কম, 2 4 সংখ্যায় অনেক কম। তখন দেখো যখন 2 সব থেকে কম যেটা, সেটা দেখো আমার সবার উপর দিয়ে গেছে। এতে দেখো হাইড্রোজেনের রেখাটা দেখো সবার উপর দিয়ে গিয়েছে। এরপরে হাইড্রোজেনের তুলনায় দেখো হিলিয়ামের একটু বেশি, তখন দেখো এই জেটের মান কি 1 থেকে সবসময় এদের ভ্যালুগুলো উপরে, কিন্তু হাইড্রোজেনের থেকে নিচ দিয়ে গিয়েছে, কারণ হাইড্রোজেনের তুলনায় দেখো আমাদের এই ভরটা হচ্ছে একটু বেশি। এখন এই ভরটা যখন মোটামুটি অনেকটা বেশির দিকে যাচ্ছে, যেমন তুমি দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 28 যখন হলো, তখন প্রথমত দেখো জেটের মান এই বিন্দুতে হচ্ছে 1, প্রথমত দেখো জেটের মানটা একটু কমছে, কমে তারপর হচ্ছে জেটের মানটা আস্তে আস্তে আবার বৃদ্ধি পাচ্ছে। নাইট্রোজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে আরও বেশি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে জেটের মানটা আরও নিচ থেকে গিয়ে তারপর আস্তে আস্তে জেটের মানটা দেখো বাড়তেছে, এভাবে ঊর্ধ্বমুখী হয়। তো এটাই হচ্ছে আমাদের অ্যামাগা বক্র, অ্যামাগা বক্র বা অনেক সময় চক্রও বলা হয়। আমরা কি বুঝতে পারছি কনসেপ্টটা, অ্যামাগা বক্রটা কি? স্যার এটা একটু আরেকবার বুঝাবেন, আমি বুঝিনি। দেখো আমরা হচ্ছে গিয়ে প্রথমত যেটা বলছি, জেট নামে একটা টার্ম থাকবে। তুমি দেখো 2টা পৃষ্ঠাই হচ্ছে এই চক্রটা লেখা আছে। যেমন হচ্ছে প্রথমত অ্যামাগা বক্রর পরে তোমার অপার পৃষ্ঠায় সংকোচনশীল গুণাঙ্ক নামে 2 নম্বর একটা পয়েন্ট দিয়েছে, খেয়াল করো অপার পেজেও এই গ্রাফটা, সেম গ্রাফটাই তোমার আঁকা আছে। ওই সংকোচনশীল গুণাঙ্ক বা সংকোচনশীল ধ্রুবকটাকেই হচ্ছে আমরা জেট দ্বারা প্রকাশ করি। জেটের মান যখন অন হবে তখন সেটাকে আমরা আদর্শ গ্যাস বলবো। জেটের মান যখন 1-এর থেকে বেশি হবে অথবা জেটের মান যখন 1-এর থেকে ছোট হবে তখন তাকে আমরা বাস্তব গ্যাস বলবো। কিন্তু জেটের মান স্পেসিফিক বা এক্স্যাক্টলি যখন অন হবে তখন তাকে আমরা আদর্শ গ্যাস বলবো। তাহলে আদর্শ গ্যাসে আমাদের জেটের মানটা সবসময় 1 হবে। তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যদি জেট নেই বা জেটের মান বিবেচনা করি এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্রেসার মনে করি, তখন এই দেখো এই বিন্দুটাই হচ্ছে জেটের ভ্যালুটা আমরা কত ধরেছি, অন ধরেছি। তাহলে এই রেখা বরাবর যদি যায় তখন তাকে আমরা কি বলবো, আদর্শ গ্যাস বলবো। তাহলে এখন বাকি যে 4টা দেখো এরকম রেখা গেছে, এই 4টা রেখা দেখো জেটের মানটা দেখো উপরের দিকে গেছে, একটু নিচ দিয়ে গেছে, আবার নিচে নেমে জেটের মান 1-এর থেকে কমে তারপর আবার বৃদ্ধি পেয়েছে, আবার ওর 1-এর থেকে অনেক বেশিটা কমে তারপর আবার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যে নাইট্রোজেন, হিলিয়াম, মানে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নামে 4টা গ্যাস আছে, 4টা গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাসকে নির্দেশ করতেছে। ঠিক আছে, 4টা গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাসকে নির্দেশ করতেছে, এরা কিন্তু আদর্শ গ্যাস নয়। আমরা কি বুঝতে পারছি এতটুকু? স্যার নিচে যে লাইনটা লিখছেন ওখানে কি মাঝখানে এন্ড চিহ্ন? হ্যাঁ, এটা অ্যান্ড জেটের মান 1-এর থেকে বড় এবং 1-এর থেকে ছোট যেটাই হোক না কেন তখন তাকে আমরা বাস্তব গ্যাস বলবো। এখন দেখো এই রেখাগুলো কিভাবে পরিবর্তনটা হয়েছে, এটা পরিবর্তনটা হয়েছে এদের আণবিক ভরের উপরে ডিপেন্ড করে বা পারমাণবিক ভরের উপরে ডিপেন্ড করে। যখন হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেনের দেখো আমরা পারমাণবিক ভর জানি 2, হিলিয়ামের ভর জানি 4, নাইট্রোজেনের জানি হচ্ছে 28 এবং কার্বন ডাই অক্সাইডের জানি 44। এখন খেয়াল করো হাইড্রোজেনের ভরটা হচ্ছে সব থেকে কম 2, হিলিয়ামের ভর হচ্ছে 4, তারপরে একটু বেশি, নাইট্রোজেন হচ্ছে 28, অনেকটা বেশি, আবার নাইট্রোজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে কি আরও অনেকটা বেশি। তো যখন মোটামুটি কম থাকবে আণবিক ভর বা পারমাণবিক ভরটা তখন জেটের মানটা 1 থেকে বেশি হবে সব সময়। তাহলে যে দেখো এই প্রথমত হাইড্রোজেন গ্যাসের মানটা অনেক কম, এটা দেখো সবার উপর দিয়ে গেছে, জেটের মান কিন্তু 1-এর থেকে কম হয় না কখনোই, সব সময় জেটের মানটা এর বেশি হয়েছে। হিলিয়ামেরও দেখো জেটের মান কখনোই 1-এর থেকে ছোট হয় নাই, 1-এর থেকে বেশি হয়েছে, কিন্তু
হাইড্রোজেনের তুলনায় কম হয়েছে। তার মানে কথাটা কি দাঁড়ালো? কথাটা দাঁড়ালো হচ্ছে আণবিক ভর যত বেশি হবে তখন এই রেখাগুলো একটু নিচ দিয়ে যাবে। আবার দেখো যখন আণবিক ভরটা 28 হলো নাইট্রোজেনের জন্য, তখন জেটের মানটা দেখো এই যে এইটা ছিল অন, এই বিন্দুটায় অন ছিল, এখান থেকে দেখো কিছুটা কমেছে, কমে তারপর হচ্ছে গিয়ে আমাদের জেটের মান আস্তে আস্তে বাড়তেছিল বিদায় এটা এরকম ঊর্ধ্বমুখী হয়েছে। কার্বন ডাই অক্সাইডের ভরটা দেখো এই নাইট্রোজেনের তুলনায় হচ্ছে বেশি, সেজন্য এর জেটের মানটা দেখো এই যে নাইট্রোজেনের জন্য যেভাবে রেখাটা এঁকেছো তারও নিচ নিচ দিয়ে গিয়ে তারপর আস্তে আস্তে আবার এখানে জেটের মানটা বৃদ্ধি পেয়েছে। আমরা কি বুঝতে পারছি এই সংকোচনশীল ধ্রুবকের বা মানে ইয়াটা যে অ্যামাগা চক্রটা, সহজ কথা বা অ্যামাগা বক্ররেখাগুলো বুঝতে পারছো? স্যার যে কোনো বাস্তব গ্যাসের জেটের মাত্রা কি ঊর্ধ্বমুখী হবে? হ্যাঁ, ঊর্ধ্বমুখী হবে যে কোনো। আসলে আমি একটা প্রথমেই কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্রকৃতিতে আসলে বাস্তব গ্যাস বলতে কিছুই নেই, এটা একটা কল্পনা মাত্র। সকল গ্যাসই হচ্ছে, সরি, আদর্শ গ্যাস বলতে কিছু নেই, এটা একটা কল্পনা মাত্র। সকল গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। সকল গ্যাসই জেটের মান হচ্ছে একের থেকে বড়, একের থেকে কম এরকম আপ ডাউন হতে থাকবে। কখনোই জেটের মান আসলে স্পেসিফিকভাবে অন হয় না। তার মানে আদর্শ গ্যাস বলতে আসলে কিছু নেই, এটা জাস্ট একটা কল্পনা মাত্র। তোমরা যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের বই পড়বা ফিজিক্সে হচ্ছে কার্নো ইঞ্জিন নামে একটা ইঞ্জিন পড়বা। কার্নো ইঞ্জিনটাও হচ্ছে গিয়ে একটা কল্পনা মাত্র, যে ইঞ্জিনটা হচ্ছে তোমার 100% কর্মদক্ষতা প্রদর্শন করে। পৃথিবীতে এমন কোনো ইঞ্জিন নেই যে 100% কর্মদক্ষতা প্রদর্শন করবে, অবশ্যই তার শক্তির অপচয় হবেই। ঠিক আছে, তো ওটাও একটা কল্পনা মাত্র ছিল। সেমভাবে এখানেও আদর্শ গ্যাসটা আসলে একটা কল্পনা মাত্র একটা গ্যাস, যেটা আসলে বাস্তবিক ক্ষেত্রে এর কোনো প্রয়োগ নেই। সকল গ্যাসই আসলে আমাদের আদর্শ গ্যাস হয় না, সকল গ্যাসই হচ্ছে আমাদের বাস্তব গ্যাস হবে। দ্যাট মিন্স সংকোচনশীল ধ্রুবক বা সংকোচনশীল গুণাঙ্ক যাই বলো না কেন, মানে দুইটাই জেড দ্বারা প্রকাশ করা হয়, জেটের ভ্যালু সবসময়ই আপ ডাউন হবে। কোথা থেকে? একের থেকে ছোট হবে, বড় হবে, যে কোনোটাই হতে পারে। আমরা কি বুঝতে পারছি? স্যার স্যার এই যে হাইড্রোজেন নাইট্রোজেনের যে জেটের মানে জেটের মানটা ওয়ানের থেকে সবসময় বড়, আর বাকি দুইটা যে মানে কম থেকে ওয়ানের থেকে ছোট থেকে আবার বাড়তে থাকে, এটার কোনো কারণ নাই? না, এটা ওই যে আণবিক ভর বেশি, এই জন্য কারণ তো আমি বললাম। আণবিক ভর বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে এর জেটের মানটা কমে যায়। হ্যাঁ, জেটের মানটা কমবে আগে, তারপর হচ্ছে বৃদ্ধি পাবে। একের থেকে কম হবে, তারপর বৃদ্ধি পাবে। তুমি দেখো হাইড্রোজেন এবং হিলিয়ামের আণবিক ভরটা হচ্ছে খুবই কম ছিল, 2, 4 খুবই কম ছিল। তা এখন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড হচ্ছে আণবিক ভর দেখো কত, 28, 44, অলমোস্ট অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই আণবিক ভর বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে এর জেটের মান প্রথমত হচ্ছে কমবে, তারপর হচ্ছে বৃদ্ধি পাবে। বুঝছি? জি স্যার। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে প্রথম দুইটা পৃষ্ঠা অলমোস্ট পড়া হয়ে গেছে আমাদের। যে প্রথম দুইটা পৃষ্ঠায় হচ্ছে আমাদের অ্যামাগা বক্র নামে একটা পয়েন্ট আছে, এখানে বয়েলের সূত্র বি সমানুপাতিক 1/p, যেগুলো আমরা হচ্ছে পেছনে পড়ে আসছি, ওর সাথে সামঞ্জস্য করে হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা ব্যাখ্যা করেছে। এরপর সংকোচনশীল গুণাঙ্ক বা অ্যামাগা বক্রটাও আমরা পড়লাম। এরপরে তুমি দেখো এখানে তাপের প্রভাব, চাপের প্রভাবটা আলোচনা করেছে। চাপের প্রভাবে কি বলছে, যে স্থির তাপমাত্রায় বিভিন্ন বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক জেটের বিপরীতে চাপের লেখচিত্র। এই যে এখানে আমরা এঁকেছি জেটের বিপরীতে কি চাপ, ওয়াই এক্সিস বরাবর জেটের মান নিয়েছি, এক্স এক্সিস বরাবর আমরা পি নিয়েছি, মানে চাপ নিয়েছি। চাপের লেখচিত্র দেখানো হয়েছে। চিত্র থেকে দেখা যায় অতি নিম্ন চাপে জেটের মান কি প্রায় 1, মানে অতি নিম্ন চাপে চাপটা যখন কম হবে, হ্যাঁ, চাপটা যখন কম হবে তখন জেটের মানটা প্রায় 1-এর কাছাকাছি হবে। এবং অনূর্ধ্ব 10 অ্যাটমসফিয়ার পর্যন্ত দেখো এই জেটের মানটা অন কখন হবে, মানে সর্বোচ্চ হচ্ছে 10 অ্যাটমসফিয়ার চাপ পর্যন্ত যখন হবে তখন এটা হবে। দ্যাট মিন্স নিম্ন চাপে আমাদের কি হয়, অতি নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতন আচরণ করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কখন হচ্ছে বাস্তব গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসের মতন আচরণ করবে, অনেক নিম্ন চাপে বা মানে হয় নিম্ন প্রেসারে, যখন অত্যাধিক নিম্ন প্রেসারে। দেখো অনূর্ধ্ব 10 মানে কি 10-এর থেকে যদি বেশি তুমি বাড়াও তাইলে হচ্ছে গিয়ে দেখবার সেটা আদর্শ গ্যাস থাকবে না, সেটা হচ্ছে বাস্তব গ্যাস হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে নিম্ন চাপে হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাসের মতন আচরণ করে। এরপরে চাপ যত বাড়াতে থাকবা জেটের মান বাড়তে থাকবে। দেখো তোমার এখানে যে চাপটা শুরু করেছে, বইয়ের দিকে তাকাও, প্রথমতই হচ্ছে 200 চাপ ধরেছে। তার মানে এখানে আসলে কি হবে, আদর্শ গ্যাস বলতে কিছু আর থাকবে না, সকল গ্যাসগুলোই হচ্ছে কি বাস্তব গ্যাসে পরিণত হয়ে যাবে।
বুঝতে পেরেছো? তারপর বলছে দেখো নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে জেটের মান প্রথমে কমে, তারপর চাপের সাথে সাথে বাড়তে থাকে, এবং কারণ হচ্ছে এই গ্যাসগুলো সহজে তরলায়িত করা যায়। তার মানে আণবিক ভর যাদের বেশি তাদেরকে খুব সহজে তুমি তরলে রূপান্তরণ করতে পারবা। এরপর দেখো তোমার তাপমাত্রা প্রভাবটা ব্যাখ্যা করেছে, সেটা কি? বিভিন্ন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের হচ্ছে গিয়ে জেটের বিপরীতে পি এর লেখচিত্র দেখো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, নাইট্রোজেন গ্যাসের জন্য আরেকটা লেখচিত্র দেখো আমাদের তাপমাত্রার প্রভাবের জন্য হচ্ছে দেখানো হয়েছে এভাবে। এখানে 200, 400, 600, 800 এবং 1000। আদর্শ গ্যাসটাকে এরকম ডট ডট রেখা দ্বারা বোঝানো হয়েছে। তারপর দেখো যখন টেম্পারেচার হচ্ছে গিয়ে কম ছিল, হ্যাঁ 200 কেলভিন ছিল, তারপর হচ্ছে গিয়ে 500 কেলভিনের জন্য দেখাইছে একটা, এবং হচ্ছে গিয়ে 1000 কেলভিনের জন্য দেখানো হয়েছে। তার মানে কি, টেম্পারেচারটা যখন কম ছিল তখন দেখো জেটের মানটা কি, এখানে জেটের মানটা 1। টেম্পারেচার এই যে কেলভিন এককে, টেম্পারেচার যখন কম ছিল 200 কেলভিন মানে কি, 200 কেলভিন মানে হচ্ছে -73 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে কি 10-এর থেকে বা অনেক অনেক কম ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে। যখন টেম্পারেচার একদম নগণ্য বা খুবই কম থাকবে তখন জেটের মানটা কমে, তারপর হচ্ছে বৃদ্ধি পেতে থাকে। তারপর দেখো টেম্পারেচার যখন 500 কেলভিন হলো, 500 থেকে যখন আরও বাড়িয়ে 1000 কেলভিন করা হলো, তখন তুমি দেখো জেটের মান সবসময় কি মানে প্রথমত ঊর্ধ্বগামী হয়েছে, তারপর টেম্পারেচার আরও বাড়াতে থাকবা আস্তে আস্তে, এরকম এখন 1000 থেকে তুমি যদি 2000 বানাও তাহলে এটা আরও নিচ দিয়ে যাবে। বুঝতে পেরেছো? এভাবে হচ্ছে টেম্পারেচারটা সাথে চাপের পরিবর্তনটা ঘটে। এখানে এটাই বলছে দেখো, নিম্ন তাপমাত্রায় জেটের মান প্রথমে কমতে থাকে, তো এটা কি আমাদের নিম্ন টেম্পারেচার ছিল, তা নিম্ন টেম্পারেচারে আমাদের কি হয়েছে, প্রথমত জেটের মান কমে তারপর বৃদ্ধি পেয়েছে, ওটাই বলছে। এবং উচ্চ তাপমাত্রায় প্রথমতই বাড়তে থাকে। উচ্চ তাপমাত্রায় দেখো এই যে প্রথম থেকে কি বাড়ছে না, উচ্চ তাপমাত্রা কিন্তু আর কমে নাই। এটাই বলছে যে উচ্চ তাপমাত্রায় জেটের মান 1 থেকে কখনোই কম হয় না, দেখো সবসময় 1-এর উপর দিয়ে ধাবিত হয়েছে। এটাই এখানে বলেছে যে উচ্চ তাপমাত্রা হচ্ছে সবসময় হচ্ছে প্রথম থেকেই বাড়তে থাকে। তো এভাবেই আসলে আমাদের গ্যাসীয় উপাদানগুলো হচ্ছে গিয়ে তার তাপমাত্রা চাপের সাথে সামঞ্জস্য করে রেখাগুলো তাদের পরিবর্তন করে, বা জেটের মানটা আসলে তাদের পরিবর্তন ঘটে। আমরা কি বুঝতে পারছি এতটুকু? জি স্যার। জি স্যার। এখন দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে বাস্তব গ্যাসকে তুমি কিভাবে আদর্শ গ্যাসের মতন আচরণ করাতে পারো। একটা বাস্তব গ্যাসকে তুমি কিভাবে আদর্শ গ্যাসের মতন আচরণ করাতে পারো, সেটা হচ্ছে নিম্ন চাপে চাপটা হচ্ছে তুমি কমাবা এবং টেম্পারেচারটা যদি বাড়াও। তোমার নর্মালি যে চাপ আছে, যে টেম্পারেচার আছে, তার তুলনায় যদি চাপ কমাও এবং তাপ বাড়াও, তাহলে বাস্তব গ্যাসটা হচ্ছে, যে বাস্তব গ্যাসটা নিয়ে তুমি চিন্তা করতেছো, সেই বাস্তব গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। এই কোশ্চেনটা অ্যাডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। কোন অবস্থার ক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? যখন চাপ কমাবো, টেম্পারেচার বাড়াবো, তখন হচ্ছে বাস্তব গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। আর আদর্শ গ্যাস থেকে যদি তুমি বাস্তব গ্যাসের মতন আচরণ করাতে চাও আদর্শ গ্যাসটাকে, তখন কি করতে হবে? চাপ বৃদ্ধি করতে হবে এবং তাপমাত্রাটা কমাতে হবে। জাস্ট রিভার্স সম্পর্ক। তাহলে হচ্ছে দেখো এই দুটো কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। অপর পেজে যাও, 52 পেজে দেখে দুটো পয়েন্ট লিখে এটা এক্সপ্লেন করা আছে যে আসলে কোন অবস্থায় আসলে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতন আচরণ করে এবং কখন হচ্ছে বাস্তব গ্যাসটা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের মতন আচরণ করে। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করবে হচ্ছে চাপ যখন কমাবে, তাপ যখন বাড়াবে, এবং হচ্ছে আদর্শ গ্যাস বাস্তবের মতন আচরণ করবে চাপ যখন বাড়াবে, তাপ যখন কমাবে। আমরা কি বুঝতে পারছি? এরপর দেখো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করা আছে, যে এখানে ডিফারেন্সটা পড়বা, অলরেডি পড়ানো হয়েছে। বাস্তব গ্যাস Pv = NiT সমীকরণটা মেনে চলে না, আদর্শ গ্যাস এটা মেনে চলবে। প্রকৃতিতে সকল গ্যাসেরই পদার্থ হচ্ছে কি বাস্তব গ্যাস। তার মানে এটা আমি বলেছি বারবার, একবার রিপিট করছি কথাটা, প্রকৃতিতে কোনো আদর্শ গ্যাস বলতে কিছু নেই, সকল গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। প্রকৃতিতে আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই লেখা আছে। তারপর বলছে দেখো বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তন তুলনায় নগণ্য ধরা হয়। আমাদের পাত্রের যে আয়তন, তুমি এভাবে একটা পাত্রের নিবা, সেই পাত্রে যে অণুগুলো থাকবে, সেই অণুর যে আয়তন হবে টোটাল পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য ধরা হয়। ঠিক আছে? এরপর দেখো জেটের মান হচ্ছে বাস্তব গ্যাসের জন্য কম বা বেশি হতে পারে, আদর্শ গ্যাসের জন্য জেটের মান সবসময় অনই হবে। এটাই তোমাকে এখানে এক্সপ্লেন করেছে। এরপর দেখো তোমার একটা ছোটোখাটো ম্যাথের মতন দিয়েছে, দেখো নিচে কোনটা বাস্তব গ্যাসের মতন আচরণ করে কিনা সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখানে দুইটা ম্যাথ আছে। 1 নম্বর ম্যাথে উল্লেখ করা আছে 0.25 মোল
তারপর হচ্ছে গিয়ে মোল কার্বন ডাই অক্সাইড, যার টেম্পারেচার আছে গিয়ে দেখো 1200 কেলভিন, চাপ আছে হচ্ছে গিয়ে 24.63 অ্যাটমসফিয়ার এবং আয়তন দেওয়া আছে 1 লিটার। ঠিক আছে, এখন এর জন্য তুমি দেখো জেটের মানটা যদি আমরা বের করতে যাই, আমরা পিবি ইকুয়াল টু হচ্ছে গিয়ে এনআইটি যেমন জানি, আমরা নর্মালি জেট ইকুয়াল টু হচ্ছে পিবি ডিভাইডেড বাই আরটি লিখেছিলাম। যদি মোল সংখ্যা উল্লেখ থাকে তখন আসলে আরটির সাথে এনটা গুণ করতে হবে। তাহলে জেট নির্ণয় সূত্র হচ্ছে পিবি ডিভাইডেড বাই এনআরটি। যদি মোল তোমার দেওয়া না থাকে তখন হচ্ছে পিবি ডিভাইডেড বাই আরটি লিখবা, মানে 1 মোলের সাপেক্ষে তখন চিন্তা করা হয়। এখন তুমি মানগুলো বসাও, চাপ আছে কত দেখো, চাপ আছে 24.63, আয়তন আছে কত 1 লিটার, এন এর মান কত 0.25, আর এর মান 0.0821। কেন লিটার অ্যাটমসফিয়ার একক ইউজ করছি? কারণ চাপটা অ্যাটমসফিয়ারে আছে, আয়তনটা লিটারে আছে, এজন্য দেখো মোলার গ্যাস দ্রবকটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক ইউজ করেছি এবং টেম্পারেচার কত 1200 কেলভিন আছে। এর জন্য দেখো তুমি জেটের মানটা কত পাবা, এর জন্য জেটের মানটা 1 পাবা। তাহলে প্রথমত হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা জেটের মানটা বের করলাম, যেখানে জেটের মানটা 1 পেয়েছি, তাহলে কার্বন ডাই অক্সাইডটা কার মতন আচরণ করতেছে? আদর্শ গ্যাস, গ্যাসের মতো আচরণ করবে। কারণ আমরা জানি, আমরা আগেই বলেছি, যদি জেটের মান যদি 1 হয় তখন সেটা আমরা আদর্শ গ্যাস বলে সংজ্ঞায়িত করব। যেহেতু এখানে জেটের মানটা 1 হয়েছে, সুতরাং এখানে এটা আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। আমরা কি বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, এরপরে দেখো 2 নম্বরে কি, 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে গিয়ে হচ্ছে তোমার 1 মোল সালফার ডাই অক্সাইড, 1 মোল সালফার ডাই অক্সাইড, টেম্পারেচার দেওয়া আছে তোমার দেখো 300 কেলভিন, চাপ দেওয়া আছে 50 অ্যাটমসফিয়ার এবং আয়তন দেওয়া আছে কত 0.35 লিটার। তাহলে এখানেও তুমি সেমভাবে সংকোচনশীল দ্রবক জেট ইকুয়াল টু পিবি ডিভাইডেড বাই এনআরটি। তাহলে দেখো পি এর মান কত আছে, পি এর মান আছে 50, বি এর মান আছে 0.35, এন এর মান আছে কত 1 মোল, আর এর মান কত 0.0821 এবং টি এর মান আছে কত 300 কেলভিন। তাহলে এখান থেকে যদি তুমি জেটের মানটা বের করো 0.71 আসলো। তাহলে 0.71 মানে কি? জেট লেস দ্যান 1। তাহলে জেট লেস দ্যান 1 যদি হয়, মানে 1 থেকে যদি ছোট হয়, তখন সেটাকে আমরা কি বলবো? বাস্তব গ্যাস বলবো। সুতরাং এখানে যেহেতু হচ্ছে জেটের মান হচ্ছে গিয়ে 1 থেকে ছোট হয়েছে, তাহলে অবশ্যই হচ্ছে কি সালফার ডাই অক্সাইডটা কার মতন আচরণ করবে? বাস্তব গ্যাসের মতন আচরণ করবে। তো এভাবে তোমাকে সৃজনশীল কোশ্চেন পরীক্ষা আসতে পারে, উদ্দীপকে কিছু ইনফরমেশন দিবে, ইনফরমেশন দিয়ে কিছু মৌল সম্পর্কে, দেন তোমাকে বললো কোন মৌলটা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের মতন আচরণ করবে, কোন মৌলটা হচ্ছে বাস্তব গ্যাসের মতন আচরণ করবে, ব্যাখ্যা করবা, বিশ্লেষণ করো। তখন তুমি কিভাবে এটা এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন করবা হচ্ছে জেটের ভ্যালুগুলো, এভাবে ইনফরমেশন দেওয়া থাকলে আমরা জেটের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। তো জেটের ভ্যালুটা হচ্ছে ক্যালকুলেট করে আমরা হচ্ছে কোনটা আদর্শ গ্যাস কোনটা বাস্তব গ্যাস সেটা আমরা এক্সপ্লেন করব। আমরা কি বুঝতে পারছি? বুঝতে কি পেরেছি আমরা? জি স্যার। জি স্যার। ওকে, এরপর দেখো আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা প্রতিপাদন করব। মানে আমাদের এখানে হচ্ছে গিয়ে নর্মালি আদর্শ গ্যাসের সমীকরণ জানি পিবি সমান এনআরটি, হ্যাঁ, আর বাস্তব গ্যাস একটা সমীকরণ মেনে চলবে। সেই সমীকরণটা হচ্ছে দেখো, বাস্তব গ্যাস যে সমীকরণটা মেনে চলবে এটা হচ্ছে আদর্শ গ্যাস মেনে চলে, আদর্শ গ্যাস মেনে চলে। আর বাস্তব গ্যাস যে সমীকরণটা মেনে চলবে সেটা হচ্ছে গিয়ে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে বি ইন্টু হচ্ছে বি মাইনাস এন বি ইকুয়াল টু হবে এন আর টি। ঠিক আছে, এই সমীকরণটা হচ্ছে বাস্তব গ্যাস মেনে চলবে। ঠিক আছে, এখন তাহলে এখানে আমাদের দেখো এই পাশে রাইট সাইডে যেটা ছিল এনআইটি, এখানেও রাইট সাইডে এনআইটি আছে, বাট এখানে দেখো পি সংশোধিত হয়ে এই পি এর সাথে এক্সট্রা একটা ভ্যালু যোগ করতে হয়েছে। সে এক্সট্রা ভ্যালুটা কি? এন স্কোয়ার এ ডিভাইডেড বাই বি। এই টার্মটুকু হচ্ছে পি এর সাথে এক্সট্রা যোগ করতে হয়েছে, তাই না? আর বি থেকে দেখো আমাদের একটা টার্ম বিয়োগ করা হয়েছে, এনবি নামে একটা টার্ম বিয়োগ করা হয়েছে। তার মানে কি আমাদের দুইটা জিনিস এখানে ঘটেছে, সেটা হচ্ছে আমরা চাপের সংশোধন করেছি, চাপের সংশোধন করেছি এবং আয়তনের সংশোধন করেছি, তাই না? এই দুইটা সংশোধন করে তারপর হচ্ছে আমরা নূতন একটা সমীকরণ তৈরি করেছি, আদর্শ গ্যাস থেকে নূতন একটা সমীকরণ তৈরি করেছি। এই সমীকরণটা কি হচ্ছে
ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলা হয়? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কিভাবে প্রতিপাদিত হয় বা কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা এখন এক্সপ্লেইন করব। একটু কথাগুলো খুবই যত্ন সহকারে শুনবা। আমাদের হচ্ছে আয়তনটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে গিয়ে মানে আমাদের যে মূল যে আয়তনটা থাকে সেই আয়তনটা থেকে এন ভি, ছোট হাতের বি, এন হচ্ছে মোল, ভি হচ্ছে আর একটা আয়তন, সেই ছোট ক্ষুদ্র একটা আয়তন কেন বিয়োগ করতে হয়। হ্যাঁ, তাহলে এটা একটু দেখো, কথাগুলো ভালো করে শোনো। যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে বলা হয়েছে যে আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন হচ্ছে অতি নগণ্য। আমরা বলেছিলাম এই যে পেছনে এক এক্সপ্লেনও এখানে দেখিয়েছিলাম যে এখানে যে তুমি পাত্রটা নেওয়া হয় সেই পাত্রের আয়তন তুলনায় এই গ্যাসের আয়তনটা হচ্ছে কি খুবই নগণ্য। ওটাই এখানে বলা হয়েছে যে গ্যাসের আয়তনটা হচ্ছে খুবই নগণ্য। এরপরে বলছে যে গ্যাসের সমস্ত আয়তনের সাপেক্ষে তা এত কম যা উপেক্ষা করা যায়, মানে ওই আয়তনটা মানে এতটাই কম যেটা আসলে চাইলেই তুমি ইগনোর করতে পারো। কিন্তু ইগনোর করতে পারো তুমি, কিন্তু যখন তুমি উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় নিবা, যখন তুমি চাপটা বাড়িয়ে দিলা, টেম্পারেচারটা কমাই দিলা, তখন তুমি ওই যে আয়তনটাকে তুমি ইগনোর করেছো সেই আয়তনটাকে আর ইগনোর করতে পারবা না। কোন কন্ডিশনে? যখন হচ্ছে তুমি চাপটা বাড়াবা, টেম্পারেচারটা কমাবা, তখন তোমার এই ধারণাটা আর খাটবে না। তখন তোমার যেটা করতে হবে, তখন হচ্ছে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়, কারণ এইটা কেন খাটবে না, কারণ হচ্ছে গিয়ে যখন তুমি চাপ বাড়াবা, টেম্পারেচারটা কমাবা, তখন ওই গ্যাসীয় উপাদানটাকে তরল এমনকি কঠিনে রূপান্তরণ করা যায়। তুমি যদি এই যে প্রেসার এবং টেম্পারেচার আপ ডাউন যে করতেছো, সেখানে হচ্ছে গিয়ে এই অবস্থার জন্য ওখানে যে গ্যাসীয় উপাদানটা আছে, গ্যাসীয় উপাদানটা হচ্ছে তরল বা কঠিনে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাই কঠিন তরলে যদি রূপান্তরিত হয়, তাহলে তখন আর আয়তনটাকে তুমি চাইলেই তো আর ইগনোর করতে পারবা না, তখন তোমার আয়তনটাকে অবশ্যই বিবেচনা করতে হবে। এটাই বলছে যে কঠিন বা তরল বস্তুর একটা নির্দিষ্ট আয়তন আছে, আমরা জানি এটা হচ্ছে কঠিন বা তরল বস্তুর বৈশিষ্ট্যই কিন্তু আছে যে নির্দিষ্ট একটা আয়তন থাকবে। কিন্তু বাস্তব গ্যাসে অনুসময়ের আয়তন উপেক্ষা করা যায় না, কারণ হচ্ছে আদর্শ গ্যাসে তুমি চাইলে ইগনোর করতে পারছিলা, এখন বাস্তব গ্যাস যখন চিন্তা করবা তখন এই আয়তনটাকে ইগনোর করতে পারবা না। এজন্যই দেখো সেই গ্যাসীয় উপাদানটার আয়তনটা মোটামুটি যখন আদর্শ গ্যাস ছিল তখন তো তুমি ইগনোর করে শুধু ভি লিখেছিলা। এখন সেই গ্যাসীয় উপাদানের আয়তনটা যদি ভি হয় এবং সেই গ্যাসীয় উপাদানগুলো এন সংখ্যক যদি থাকে, তাহলে সেটাকে তো তুমি ইগনোর করতে পারবা না। সেজন্যই আয়তন সংশোধনটা করা হয় ভি থেকে। মূলত আদর্শ গ্যাসের জন্য যে আয়তনটা ছিল সেই আয়তনটা থেকে তুমি ওই যে উপেক্ষিত যে আয়তনটা আছে, ছোট হাতের ভি দ্বারা সেটা ধরা হয়েছে, উপেক্ষিত আয়তনটা তোমার বিয়োগ করে মূল আয়তনটা বা আমরা ওই যে বাস্তব গ্যাসের জন্য যে আয়তনটা থাকবে সেই আয়তনটা আমরা পাবো। আমরা কি বুঝতে পারছি আয়তন সংশোধনটা আসলে কি হয়েছে? রেসপন্স করো একটু, থিওরিটিক্যাল কথা বাট বোঝার জিনিস। বুঝতে পারছো? কথা বললো। তোমরা কি বুঝতে পারছো? কথা বলো না কেন? জি স্যার। ওকে, এরপরে দেখো আমাদের চাপের সংশোধনের ক্ষেত্রে কি বলা হয়েছে কথাগুলো। চাপের সংশোধনে বলা হয়েছে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে আমরা জানি কি গ্যাসের আন্তঃনবিক আকর্ষণ নেই। আমরা গ্যাসীয় উপাদানের বৈশিষ্ট্য জানি না, গ্যাসীয় উপাদানগুলো কি এভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, তাদের ভিতর আন্তঃনবিক আকর্ষণটা নাই বললেই তো এরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, একে অপরের প্রতি আকর্ষণ বোধটা নাই বললেই চলে। হ্যাঁ, মানে নেই বলে ধরে নেওয়া হয়েছে এবং এজন্য গ্যাসের অণুগুলোর একই চাপের সৃষ্টি হয়। যেহেতু একে অপরের প্রতি কোনো আকর্ষণ নাই, তার মানে প্রত্যেকটা গ্যাস উপাদানের চাপের পরিমাণটা কি তখন সেম থাকে। কিন্তু এ ধারণাটাও একদম যে সঠিক সেটা কিন্তু নয়, কারণ চাপ প্রয়োগ করলে বা তাপমাত্রা হ্রাস করলে, তুমি যদি চাপ প্রয়োগ করো তাপমাত্রা হ্রাস করো, তখন গ্যাসগুলো কিছুক্ষণ আগে আয়তন সংশোধনে দেখেছো যে চাপ যদি বাড়াই, টেম্পারেচার যদি কমাই, তখন ওই গ্যাস উপাদানগুলো তরল এমনকি কঠিনেও পরিণত হতে পারে। তাহলে যখন তরলে পরিণত হবে, তরলের তো আবার আন্তঃনবিক আকর্ষণ বলটা আছে, একটু কম আছে না? কঠিনের আবার কি আন্তঃনবিক আকর্ষণ বলটা অনেক প্রকট, এজন্য অণুগুলো কি খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে যখন তরলে পরিণত হলো, এবং এই তথ্য থেকে বোঝা যায় যে বাস্তব গ্যাসের অণুগুলোর আন্তঃনবিক আকর্ষণ শক্তি নেই। দেয়ালে আঘাত করার মুহূর্তে অণুগুলোর ভিতরে একটা লব্ধি বল টান তুমি যদি যে পাত্রে রাখবা, তাহলে এই দেয়ালের সাথে ওদের একটা আকর্ষণ টান
আঘাত পেতে পারে, সে আঘাতটা পাওয়ার কারণে ওদের ভিতরে একটা লব্ধি বল কাজ করে, মানে একটা আকর্ষণ বলটা কাজ করবে, ঠিক আছে। তো এই আকর্ষণ বলটা কাজ করার কারণেই তুমি দেখো বাস্তব গ্যাসের চাপটা লেখা হয় কি, বাস্তব গ্যাসের চাপ ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্রাপ্ত চাপ, প্রাপ্ত চাপের সাথে ওই আন্তঃআণবিক যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয় না নূতন, যখন তুমি আন্তঃআণবিক আকর্ষণটা হচ্ছে ইগনোর করেছিলা, এখানে তুমি ইগনোর করতে পারতেছো না, সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটা যোগ করতে হবে প্রাপ্ত চাপের সাথে। তাহলে প্রাপ্ত চাপটা যদি আমরা পি ধরি এবং এন সংখ্যক অণুর জন্য হচ্ছে গিয়ে আন্তঃআণবিক আকর্ষণ বলটা হবে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই বি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই চাপের সংশোধন। এখন আমরা পিবি সমান এনআরটি জানি, তাহলে চাপটা সংশোধিত হয়ে হয়ে হলো কি দেখো এন স্কোয়ার এ ডিভাইডেড বাই বি স্কোয়ার, আর আয়তনটা সংশোধিত হয়ে হলো কি বি এর পরিবর্তে আমরা বি মাইনাস এন বি লিখতে পারি এনআরটি। তার মানে বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা এভাবে তৈরি হয় বা এভাবে সৃষ্টি হয়ে থাকে। আমরা কি বুঝতে পারছি? বলো। জি স্যার। জি স্যার। ওকে, এরপরে যাও অপার পেজে যাও, ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক নামে একটা পার্ট আছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো নর্মালি তুমি একটু রিডিং দিবা তোমরা। তারপর এর তাৎপর্য আছে অপার পেজে, বি এর তাৎপর্য আছে, এগুলো পরীক্ষায় তেমন একটা আসে না, এমসিকিউর জন্য দুই একটা কথাবার্তা আসতে পারে, এগুলো এমনিতে একটু রিডিং দিও। এর একক কি দেখো, এর একক আছে ভ্যান্ডার ওয়ালস সমীকরণে, এর একক কোনটা, এর একক হচ্ছে গিয়ে দেখো অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এইটা এর একক। আর বি এর একক আছে কি দেখো লিটার অ্যাটমসফিয়ার ইনভার্স অন, একটা হচ্ছে এর একক একটা হচ্ছে বি এর একক। এ কি, এখানে দেখো যে চাপ সংশোধনে আমরা এ ব্যবহার করেছি, আয়তন সংশোধনে আমরা কি ভি ব্যবহার করেছি। সো এ বি এর হচ্ছে গিয়ে আয়তন সংশোধন এবং চাপ সংশোধনে ব্যবহৃত হয়েছে, এর কার কি একক, এগুলো হচ্ছে এখানে একটু রিডিং দিয়ে পাবা, তো এগুলো একটু রিডিং দিবা, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের পিবি এর মান চাপ বৃদ্ধির সাথে প্রথম থেকেই বৃদ্ধি পাওয়ার কারণ, ওই যে আমরা দেখো অ্যামাগা চক্রটা পড়েছিলাম, অ্যামাগা চক্রে আমরা কি করেছিলাম, এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম এর জন্য কি প্রথম থেকেই কি আমাদের এই যে বৃদ্ধি পেয়েছিল না, তো এই বৃদ্ধিটা প্রথম থেকেই কেন পাইলো এটা হচ্ছে এখানে এক্সপ্লেন করেছে। এর কারণ হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে কম হওয়ার কারণে, এদের হাইড্রোজেন হিলিয়ামের ভর কম হওয়ার কারণে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অত্যন্ত কম হয়, এজন্য এ ডিভাইডেড বাই বি স্কোয়ার, এখানে দেখো আমাদের এ ডিভাইডেড বাই বি স্কোয়ার আছে না, এই যে এ ডিভাইডেড বাই বি স্কোয়ার এর মানটা নগণ্য হয়, এই নগণ্য হওয়ার কারণে জেটের মানটা কমবে না কখনো, সব সময় জেটের মানটা ঊর্ধ্বমুখী হবে, মানে একের থেকে বেশি হবে। এই জন্যই তোমার হচ্ছে গিয়ে হাইড্রোজেন এবং হিলিয়ামের হচ্ছে গিয়ে জেটের মানটা প্রথম থেকেই বৃদ্ধি পায়।